হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। অনেক দিন পর ভিডিও বানাচ্ছি। তো আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে কম্পিটিটিভ এক্সামের একটা টপিক। সেটা হচ্ছে লাভ ক্ষতি, ইংলিশে বলে প্রফিট অ্যান্ড লস। ঠিক আছে? তো জেনারেলি মাস্টাররা কীভাবে পড়ায় না কিছু শর্টকাট মেথড করিয়ে দেয়। তো ওটা অ্যাকচুয়াল প্রসিডিওর নয়। আমি তোমাদেরকে যেভাবে শেখাবো, প্রথমে তোমাদের কনসেপ্টটা ডেভেলপ করব এবং নর্মালি কিভাবে অঙ্কটা সলভ করা হয় সেটা দেখাবো। তারপরে তোমাদেরকে কিছু শর্টকাট মেথড দেখিয়ে কিভাবে অঙ্কগুলো যখন কঠিন প্রশ্ন আসে তখন কিভাবে শর্টকাট মেথড অ্যাপ্লাই করে অঙ্কটা করতে হয় সেটা শেখাবো। ঠিক আছে? তো চলো শুরু করা যাক। তাহলে আমরা আজকে যেটা পড়ছি সেটা হচ্ছে লাভ ও ক্ষতি, ইংলিশে বলা হয় প্রফিট অ্যান্ড লস। তো অঙ্কে ঢোকার আগে প্রথমে আমাদের কয়েকটা সংজ্ঞা সম্বন্ধে জানতে হবে। যখন আমরা একটা চ্যাপ্টার পড়ছি তখন সেই রিলেটেড কিছু সংজ্ঞা এবং সূত্র থাকে। তো সেই সংজ্ঞা এবং সূত্রটা প্রথমে আমাদের শিখতে হবে। ঠিক আছে? তো প্রথম যে সংজ্ঞাটা আমরা পড়ব সেটা হচ্ছে ক্রয় মূল্য। ক্রয় মূল্য ইংলিশে বলা হয় কস্ট প্রাইস। কস্ট প্রাইস। তো ক্রয় মূল্য বা কস্ট প্রাইস কাকে বলবো? না, যে টাকায় কোনো বস্তুকে ক্রয় করা হচ্ছে তাকেই বলবো আমরা ক্রয় মূল্য। ঠিক আছে? তাহলে আমি লিখছি যে মূল্যে কোনো বস্তুকে ক্রয় করা হচ্ছে তাই হলো ক্রয় মূল্য। ওকে, তাহলে দেখো এটা একটা সিম্পল কনসেপ্ট। না, যে টাকায় যখন তুমি কোনো বস্তু কিনতে যাচ্ছ, যে টাকায় তুমি জিনিসটাকে কিনছো সেটা হচ্ছে তার ক্রয় মূল্য। এবারে সেকেন্ড টপিকটা কি না, বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কি? এটাও সহজ সংজ্ঞা। বিক্রয় মূল্য ইংলিশে বলা হয় সেলিং প্রাইস। তাহলে সেলিং প্রাইস কাকে বলবো? না, যে টাকায় বা যে মূল্যে কোনো বস্তুকে বিক্রি করা হচ্ছে তাই হচ্ছে বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস। তাহলে আমি লিখলাম যে মূল্যে কোনো বস্তুকে বিক্রয় করা হচ্ছে তাই হলো বিক্রয় মূল্য। ঠিক আছে? বিক্রয় মূল্য। ওকে, তাহলে আমরা দুটো টপিক পড়লাম। প্রফিট অ্যান্ড লসের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের প্রাইমারি রিকোয়ারমেন্ট। আমাদেরকে প্রথমে জানতে হবে ক্রয় মূল্য কাকে বলে, বিক্রয় মূল্য কাকে বলে। না, যে মূল্যে কোনো বস্তুকে ক্রয় করা হচ্ছে সেটাই হচ্ছে ক্রয় মূল্য। আর বিক্রয় মূল্য কাকে বলা হচ্ছে? না, যে মূল্যে কোনো বস্তুকে বিক্রি করা হচ্ছে সেটাই হচ্ছে বিক্রয় মূল্য। ঠিক আছে? এবারে এখানে এটা দেখো সিম্পল টপিক, এটা তোমরা সবাই জানো, এটা আর এক্সপ্লেন করার কিছু নেই। কিন্তু এখানে আরেকটা নতুন জিনিস আসছে যেটা হয়তো অতটা গুরুত্ব নেই, কিন্তু তাও তোমরা যখন চ্যাপ্টারটা পড়ছো তখন এই জিনিসটাকে তোমাকে বুঝতে হবে। জাস্ট সিম্পল একটা ধারণা মাথায় রাখতে হবে। ঠিক আছে? এটা যখন যারা তোমার কমার্স নিয়ে ডিল করে তারা এই জিনিসটাকে ভালোভাবে জানতে হয়, কিন্তু তোমাদের লেভেলের জন্য এটা জাস্ট কনসেপ্টটুকু একটু মাথায় রাখলেই হবে। জিনিসটা কি? 3 নম্বর যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ওভারহেড। ইংলিশেও বলা হয় ওভারহেড। জিনিসটা কি আমি
পরে লিখছি, প্রথমে আমি তোমাদেরকে জিনিসটা ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি যে ওভারহেড জিনিসটা কি না। যখন কোনো বস্তুকে কোনো ফ্যাক্টরিতে তৈরি করা হচ্ছে, যখন কোনো বস্তুকে কোনো ইন্ডাস্ট্রিতে বা কোনো কোম্পানিতে বা কোনো ফ্যাক্টরিতে তৈরি করা হচ্ছে, তখন তার অ্যাকচুয়াল ম্যানুফ্যাকচারিং কস্ট, মানে সেটা তৈরি করতে অ্যাকচুয়ালি যা টাকা লাগে তার থেকেও কিন্তু একটা বেশি পরিমাণ টাকা লাগে। সেই যে বেশি পরিমাণ টাকাটা লাগছে, যেটা তার অ্যাকচুয়াল ম্যানুফ্যাকচারিং কস্ট, তার ওপরেও যে আরও একটা বেশি পরিমাণ টাকা লাগছে, সেটাই হচ্ছে ওভারহেড। তাহলে ওভারহেডটা কিসের জন্য আসে? ওভারহেডটা আসছে তোমার, ধরো কোনো জিনিস, কোনো কোম্পানি একটা জায়গায় একটা একটা ঘর রেন্ট নিয়ে তোমার কোনো জিনিস তোমার তৈরি করছে, তো সেই রেন্টাল কস্টটা আসছে ওভারহেডে। যে এমপ্লয়ি আছে যারা কাজ করছে তাদেরকে স্যালারি দেওয়ার জন্য যে টাকাটা লাগছে, সেটাও হচ্ছে ওভারহেড। কোনো কোনো জিনিসকে তোমার কাছে ডেলিভারি করা হচ্ছে, ধরো অনলাইনে ডেলিভারি করা হচ্ছে, মানে সেখানে ফ্লাইট চার্জ লাগছে, ডেলিভারি চার্জ লাগছে, সেটা হচ্ছে ওভারহেড। তো এই ধরনের জিনিসগুলো হচ্ছে তোমার ওভারহেডের মধ্যে পড়ছে। ওভারহেডটা আসার জন্য কি হচ্ছে না, তোমার যে অ্যাকচুয়াল ম্যানুফ্যাকচারিং কস্টটা তার সঙ্গে এই ওভারহেডটা জুড়ে দেওয়া হচ্ছে। সেই যে ওভারহেড যে কস্টটা, সেটাও তোমার কাছ থেকে নেওয়া হচ্ছে। ঠিক আছে, মানে কি হচ্ছে না, ওভারহেড থাকার জন্য তোমার অ্যাকচুয়াল ম্যানুফ্যাকচারিং কস্টটা বেড়ে যাচ্ছে। তাহলে ওভারহেড জিনিসটা কি না, ওভারহেড জিনিসটা হচ্ছে তোমার এমপ্লয়ি স্যালারি, এটা হচ্ছে ওভারহেডের মধ্যে আসছে। ফ্রাইট, FRIEGHT, ফ্রাইট চার্জ। 3 নম্বর হচ্ছে তোমার রেন্ট, রেন্টাল চার্জ। 4 নম্বর হচ্ছে তোমার ধরো রিপেয়ারিং চার্জ। তাহলে ওভারহেড থাকার জন্য কি হচ্ছে না, তোমার যে একটা বস্তুর যে অ্যাকচুয়াল ম্যানুফ্যাকচারিং কস্টটা, একটা বস্তুকে যখন তৈরি করতে হয় তার যে অ্যাকচুয়াল ম্যানুফ্যাকচারিং কস্টটা, সেটার ওপরে যে এক্সট্রা পয়সা কোম্পানি ওর সঙ্গে জুড়ছে, সেটাই হচ্ছে ওভারহেড। যেমন ওভারহেডের কী কী জিনিসগুলো পড়তে পারে না, এমপ্লয়ি স্যালারি পড়তে পারে, ফ্লাইট চার্জ, মানে কোনো জিনিস ম্যানুফ্যাকচারিংয়ের পর তোমাকে ধরো অনলাইনে ডেলিভার করা হচ্ছে, তার জন্য যে চার্জটা, সেটা হচ্ছে ওভারহেড চার্জের মধ্যে পড়ছে। রেন্টাল চার্জ, মানে একটা জায়গা ভাড়া নিয়ে ধরো কোম্পানি কোনো জিনিস ম্যানুফ্যাকচার করছে, তো সেই জায়গার ভাড়াটা দিতে হচ্ছে, সেটা হচ্ছে রেন্ট, তো সেই রেন্টটাও তোমার ওভারহেডের মধ্যে পড়ছে। রিপেয়ারিং চার্জ, মানে তোমার পরবর্তীকালে তোমার যদি ওই জিনিসটা, যে জিনিসটা তোমাকে কোম্পানি ডেলিভারি করছে, সেটা যদি খারাপ হয়ে যায়, তার জন্য তাদেরকে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পাঠাতে হয় তোমার কাছে, তো সেই রিপেয়ারিং চার্জটাও তোমার ওভারহেডের মধ্যে ধরে নেওয়া হয়। ঠিক আছে, তো যদি তোমার কোনো কোশ্চেনে ওভারহেড বলা না থাকে, তাহলে তোমাকে ভাবতে হবে কি না, ওটা ক্রয় মূল্যর মধ্যেই ধরে নেওয়া হয়েছে। ঠিক আছে, জাস্ট তোমার কনসেপ্ট ডেভেলপের জন্য আমি বললাম। এই জিনিসটা নিয়ে এত বেশি মাথা ঘামানোর দরকার নেই, এটা তোমার ইকোনমিক্সের ব্যাপার, কমার্সের ব্যাপার। যারা কমার্স নিয়ে পড়ে তারা এটাকে আরও ভালোভাবে পড়াশোনা করার চেষ্টা করে। ঠিক আছে, তাহলে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, ওভারহেড মানেটা তুমি বুঝতে পেরেছো। আর একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি না, যদি কোনো কোশ্চেনে ওভারহেড কথাটা উল্লেখ করা না থাকে, তাহলে তোমাকে ভেবে নিতে হবে ওটা ক্রয় মূল্যের মধ্যে ইনক্লুড করা আছে। ঠিক আছে, ওকে। তো চলো, তাহলে এই 3টে জিনিস আমরা পড়ে নিলাম, ক্রয় মূল্য কাকে বলে, বিক্রয় মূল্য কাকে বলে, ওভারহেড কাকে বলে। এবারে যেটা আমাকে জানতে হবে, লাভ, লাভ বা প্রফিট কাকে বলে। ঠিক আছে, 4 নম্বর, লাভ, ইংলিশে বলা হয় প্রফিট। তাহলে লাভ বা প্রফিট কখন হবে না, যদি বিক্রয় মূল্য গ্রেটার দেন ক্রয় মূল্য হয়, তাহলে লাভ হবে। যদি তুমি যে জিনিসটা কিনেছো, যে জিনিসটা বিক্রি করছো, সেই জিনিসটার দাম
তোমার ওই জিনিসটা যে টাকায় কিনেছো তার থেকে বেশি হয় তাহলে তোমার লাভ হবে। মানে যদি বিক্রয় মূল্য ক্রয় মূল্যর থেকে বড় হয় তাহলে তোমার লাভ হবে। তাহলে লাভটাকে কিভাবে মেজার করব? লাভ ইকুয়ালস টু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে লাভ ইকুয়ালস টু কী হলো? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে এটা খুবই ইম্পর্ট্যান্ট একখানা ফর্মুলা। এই ফর্মুলাটা আমাদের কাজে লাগবে। যদিও এটা ফর্মুলাটা খুবই বেসিক ফর্মুলা, তাও তোমাকে মাথায় রাখতে হবে যে লাভ হচ্ছে তোমার বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে লাভের পার্সেন্টেজ কি হবে? লাভ পার্সেন্টেজ হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100%। তাহলে লাভের পার্সেন্টেজ যদি বলা হয় তাহলে তোমাকে কিভাবে ক্রয় করতে হবে, কিভাবে ক্যালকুলেশন করতে হবে না বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য মানে কি? লাভ। তাহলে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%। তাহলে এই জিনিসটা তোমাকে এখানে মাথায় রাখতে হবে যে লাভ এবং ক্ষতি সবসময় ক্রয় মূল্যের সাপেক্ষে মেজার করা হয়। লাভ এবং ক্ষতি সবসময় ক্রয় মূল্যের সাপেক্ষে মেজার করা হয়, যদি না কোনো কিছু বলা থাকে। ঠিক আছে, যদি কোশ্চেনে কোনো স্পেসিফাই না করা থাকে যে লাভটাকে তুমি বিক্রয় মূল্যের রেসপেক্টে ক্যালকুলেশন করো, তাহলে সব সময় তোমাকে লাভ এবং ক্ষতি উভয়কেই ক্রয় মূল্যের সাপেক্ষে তোমাকে ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। ওকে, তাহলে আমি এখানে একটা নোট করে লিখছি, লাভ ও ক্ষতি সব সময় ক্রয় মূল্যের সাপেক্ষে ক্যালকুলেশন বা গণনা করা হয়। কমা দিয়ে পূর্ণচ্ছেদ দিয়ে লিখলাম, যদি না কোশ্চেনে বলা থাকে। অনেক সময় কিছু ট্রিকি কোশ্চেনে তোমার বলা হয়ে থাকে যে লাভ অথবা ক্ষতিকে তুমি বিক্রয় মূল্যের সাপেক্ষে ক্যালকুলেট করো, তখন তোমাকে বিক্রয় মূল্যের সাপেক্ষে ক্যালকুলেট করতে হবে। কিন্তু জেনারেল নিয়ম অনুযায়ী লাভ এবং ক্ষতি সবসময় তোমার ক্রয় মূল্যের সাপেক্ষে ক্যালকুলেশন করতে হয়। ঠিক আছে, তাহলে 4 নম্বর হয়ে গেল লাভ বা প্রফিট। এবারে আমি এই জায়গাটা মুছছি। 5 নম্বর কি হবে? 5 নম্বর হচ্ছে ক্ষতি বা লস। ক্ষতি বা লস কাকে বলবো? পাঁচ নম্বর হচ্ছে, 1 সেকেন্ড দাঁড়িয়ে যাও। 5 নম্বর হচ্ছে ক্ষতি, ইংলিশে বলা হয় লস। তাহলে লস কখন হবে না? যদি তোমার বিক্রয় মূল্য ক্রয় মূল্যের থেকে কম হয়, যদি তোমার বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের থেকে কম হয় তাহলে অবভিয়াসলি তোমার ক্ষতি হবে। তাহলে আমি লিখছি, যদি বিক্রয় মূল্য লেস দেন ক্রয় মূল্য হয় তাহলে তোমার ক্ষতি বা লস হবে, ক্ষতি অর লস হবে। তাহলে যদি তোমার বিক্রয় মূল্যটা মানে তুমি যে টাকায় জিনিসটাকে বিক্রি করছো সেটা তোমার ক্রয় মূল্যের থেকে কম হয় তাহলে ক্ষতি বা লস হবে। তাহলে ক্ষতি বা লস তুমি কিভাবে ক্যালকুলেট করবে? ক্ষতি ইকুয়ালস টু ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ক্রয় মূল্যটা এখানে বেশি, যার জন্য ক্ষতি ইকুয়ালস টু ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। লাভ ইকুয়ালস টু কী ছিল? লাভ ইকুয়ালস টু ছিল
বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। কারণটা কি না, এখানে বিক্রয় মূল্যটা বেশি, যার জন্য লাভ ইকুয়ালস টু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে ক্ষতি ইকুয়ালস টু কী হলো, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে ক্ষতির পার্সেন্টেজটা কী হবে, ক্ষতির পার্সেন্টেজ কী হবে না ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100% ইকুয়ালস টু ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য মানে কি, ক্ষতি ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100%। তাহলে দেখো এখানেও তোমার নিচে ক্রয় মূল্য আছে। কারণটা কি, আমি আগেই বলে এলাম যে লাভ অথবা ক্ষতি সবসময় তোমার ক্রয় মূল্যের সাপেক্ষে বিচার করতে হয়, যদি না তোমার কোশ্চেনে বলা থাকে, কোশ্চেনে কিছু স্পেসিফাই করা থাকে, তাহলে তোমার ক্রয় মূল্য অথবা বিক্রয় মূল্য অথবা লাভ ক্ষতি সবসময় ক্রয় মূল্যের রেসপেক্টে বিচার করতে হয়। তাহলে আমি এখানে লিখলাম লাভ ও ক্ষতি সব সময় ক্রয় মূল্যের সাপেক্ষে ক্যালকুলেশন করতে হয়, পূর্ণচ্ছেদ দিয়ে লিখলাম যদি না কোশ্চেনে স্পেসিফাই করা থাকে, ওকে, বোঝা গেল। তাহলে আমরা এত সময় পর্যন্ত কি পড়লাম না, ক্রয় মূল্য কাকে বলে না, যে মূল্যে কোনো বস্তুকে ক্রয় করা হয় তাকে ক্রয় মূল্য বলে। বিক্রয় মূল্য কাকে বলে না, যে মূল্যে কোনো বস্তুকে বিক্রি করা হয় তাকে বিক্রয় মূল্য কাকে বলে। ওভারহেড কাকে বলে না, যখন কোনো বস্তুকে আমরা তৈরি করতে যাই তখন অ্যাকচুয়াল ম্যানুফ্যাকচারিং কস্ট ছাড়াও আরও কিছু কস্ট বস্তুটার ওপরে ইম্পোজ করা হয়, বস্তুটার মেন কস্টের উপরে ইম্পোজ করা হয়। যেমন কি না প্রপার্টি রেন্ট, তারপরে তোমার এমপ্লয়ি স্যালারি, ফ্রাইট চার্জেস, ঠিক আছে, রিপেয়ারিং চার্জেস। তো এগুলোর যে টোটাল কস্টটা এটাকে ওভারহেডের মধ্যে ধরা হয়। তো ওভারহেডটা আমাদের এই চ্যাপ্টারের ক্ষেত্রে এতটাও ইম্পর্টেন্ট কিছু নয়, কিন্তু জাস্ট আমরা কনসেপ্ট মানে টোটাল কনসেপ্টটা যাতে থাকে তার জন্য আমরা ওভারহেডটা বললাম। তারপরে আমরা কি বললাম না, লাভ কাকে বলে, লাভ বা প্রফিট কাকে বলে না, যদি তোমার বিক্রয় মূল্য ক্রয় মূল্যের থেকে বেশি হয় তাহলে লাভ হবে। লাভ ইকুয়ালস টু কি না বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। ক্ষতি বা লস কাকে বলে না, যদি তোমার বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যর থেকে কম হয় তাহলে ক্ষতি বা লস হবে। ক্ষতি বা লস ইকুয়ালস টু কি না, ক্ষতি বা লস ইকুয়ালস টু হচ্ছে তোমার ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। লাভের পার্সেন্টেজটা কি না, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100%, বা লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100%। ক্ষতি বা লসের পার্সেন্টেজটা কি না, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100%, বা ক্ষতি ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100%। ওকে, তাহলে এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা কি পড়েছি না, লাভ এবং ক্ষতির যে পার্সেন্টেজটা দেখানো হচ্ছে সেটা সবসময় ক্রয় মূল্যের সাপেক্ষে আমাকে ক্যালকুলেশন করতে হবে, যদি না কোশ্চেনে স্পেসিফাই করা থাকে। তাহলে ব্যাপারটা বোঝা গেল, কনসেপ্টটা ক্লিয়ার হলো। এবারে দেখো আমি দুখানা ইম্পর্ট্যান্ট সূত্র নেব, যেই সূত্রের ওপরে তোমার টোটাল এই লাভ ক্ষতির যে কনসেপ্টটা, লাভ ক্ষতির যে যত অঙ্ক আছে সমস্ত এই দুখানা সূত্রকে বেস করে আমরা সলভ করতে পারি। আমরা যদি কোনো শর্টকাট মেথডে নাও যাই, শর্টকাট মেথড আমি তোমাদেরকে শেখাবো, কিন্তু ওটা অ্যাকচুয়াল শেখা নয়, তোমাকে প্রচুর মনে রাখতে হবে। তোমার এত অঙ্ক আছে, তুমি কত শর্টকাট মেথড মনে রাখতে পারবে? এত কিছু মনে রাখা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। শর্টকাট মেথড কম্পিটিটিভ এক্সামের জন্য তোমাকে কিছু জায়গায় তোমাকে মাথায় রাখতে হবে, এবং শর্টকাট মেথড দিয়ে অ্যাপ্লাই করে অঙ্ক হয়তো একটা আধটা তুমি করতে পারবে, কিন্তু তোমাকে যদি অ্যাকচুয়াল কনসেপ্ট ডেভেলপ করতে হয় তাহলে তোমাকে অ্যাকচুয়াল যে রুলস সেটা তোমাকে জানতে হবে। শর্টকাট মেথডও আমি তোমাদেরকে শেখাবো, ঠিক আছে, ভয় পেও না। ওকে, তাহলে নেক্সট যে জিনিসটা আমরা পড়বো, নেক্সট যে দুটো ইম্পর্ট্যান্ট সূত্র আমরা পড়বো, ঠিক আছে। তাহলে দুটো ইম্পর্ট্যান্ট
সূত্র আমাদেরকে পড়তে হবে। এই সূত্রটা হয়ে যাওয়ার পরে আমরা অঙ্ক করব। 1 সেকেন্ড দাঁড়াও, জিনিসটা শুকিয়ে যাক। দুটো ইম্পর্ট্যান্ট সূত্র। সূত্রটা কি না, যদি তোমার লাভ, প্রফিট অর গেইন, যদি তোমার লাভ হয়, আমি ইংলিশ টার্মগুলো সাথে সাথে লিখে দিচ্ছি, যদি তোমার লাভ হয় অথবা প্রফিট হয় অথবা গেইন হয়, তিনটেই সমার্থক শব্দ, মানে যদি তোমার লাভ হয় তাহলে সূত্রটা কি হবে না, বিক্রয় মূল্য ইকুয়ালস টু ক্রয় মূল্য প্লাস ক্রয় মূল্য ইন্টু লাভের পার্সেন্টেজ। দেখো, এটা তোমাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। যদি তুমি কোনো বস্তু বিক্রি করে তুমি লাভ পাও, তাহলে এই ফর্মুলাটা তোমাকে ইউজ করতে হবে, বিক্রয় মূল্য ইকুয়ালস টু ক্রয় মূল্য প্লাস ক্রয় মূল্য ইন্টু লাভ পার্সেন্টেজ। তাহলে এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একখানা ফর্মুলা। এটা তোমার বোঝার মতন কিছু নেই, যেহেতু যেহেতু তুমি লাভ করছো, তাহলে অবশ্যই তুমি ক্রয় মূল্যর থেকে বেশি মানি পাচ্ছ, ক্রয় মূল্যের থেকে বেশি পয়সা পাচ্ছ, তার জন্যই তোমার লাভ হচ্ছে। তাহলে তখন বিক্রয় মূল্য কি হয়ে যাবে না, বিক্রয় মূল্য ইকুয়ালস টু ক্রয় মূল্য প্লাস ক্রয় মূল্য ইন্টু লাভের পার্সেন্টেজ। ঠিক আছে। আর যদি তোমার ক্ষতি অথবা লস হয়, তাহলেও সূত্রটা তোমার অনেকটা একই ধরনের হবে। তখন তোমার বিক্রয় মূল্য কি হয়ে যাবে, বিক্রয় মূল্য ইকুয়ালস টু ক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ইন্টু ক্ষতি পার্সেন্টেজ। দেখো, এটাও একখানা ইম্পর্টেন্ট সূত্র। যদি তুমি ক্ষতি করছো বা লস করছো, মানে কি না, তুমি তোমার যে বস্তুটা তুমি কিনেছো সেটা তুমি তোমার ক্রয় মূল্যর থেকে কম দামে কাউকে বিক্রি করছো, তাহলে তখন বিক্রয় মূল্যর ফর্মুলাটা কি হয়ে যাবে না, বিক্রয় মূল্য ইকুয়ালস টু ক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ইন্টু ক্ষতি পার্সেন্টেজ। যেহেতু তুমি কম পয়সায় বিক্রি করছো, যার জন্য তোমার এখানে মাইনাস হচ্ছে। দেখো, দুটো সূত্রই কিন্তু একই রকমের, তো মনে রাখাটা তোমার কাছে এতটাও চাপের হওয়া উচিত নয়। আমি তোমাদেরকে এমনভাবে তৈরি করার চেষ্টা করছি যাতে তোমার মেমোরির ওপরে খুব কম চাপ পড়ে। মানে সিম্পল কিছু কিছু জিনিস যদি মাথায় রাখো এবং নিজের দিমাগটুকু অ্যাপ্লাই করো, তাহলে জিনিসগুলো খুব সহজে তুমি করতে পারবে। ঠিক আছে, ওকে, এই হয়ে গেল দুখানা সূত্র। আর একটা জিনিস ইম্পর্ট্যান্ট নোট আমি তোমাকে বলতে চাই, সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট নোট। ঠিক আছে, ইম্পর্ট্যান্ট নোটটা কি না, ধরো তোমাকে বলা হলো ইম্পর্ট্যান্ট নোট নম্বর 1, যদি কোনো ব্যক্তি 45% লাভ করেছে, তাহলে যদি কোনো ব্যক্তি ধরো 45% লাভ করেছে, তাহলে এখানে তুমি কি বলতে পারো না, বিক্রয় মূল্য ইকুয়ালস টু বিক্রয় মূল্য ইকুয়ালস টু ক্রয় মূল্য ইন্টু 145%। ওকে,
তাহলে যদি কোনো ব্যক্তি 45% লাভ করেছে, মানে বিক্রয় মূল্য ইকুয়ালস টু ক্রয় মূল্য ইন্টু 145%। ওকে, আর ধরো যদি কোনো ব্যক্তি 25% ক্ষতি করেছে, এটার মানে কি না বিক্রয় মূল্য ইকুয়ালস টু ক্রয় মূল্য ইন্টু 75%, মানে 100 মাইনাস 25% মানে 75%। তাহলে দেখো এই চারখানা যে ফর্মুলা, মেনলি এই দুটো ফর্মুলা তোমাকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে অঙ্কগুলো করার জন্য। তাহলে এবারে আমরা অঙ্কে যাব, আমরা স্টেপ বাই স্টেপ প্রথমে একদম হালকা প্রবলেম নেব, তারপরে ধীরে 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 সেটাকে প্রবলেমটাকে আমি স্ট্রং করব বা কঠিন করার চেষ্টা করব, যাতে তোমার একদম বেসিক থেকে কনসেপ্টটুকু ক্লিয়ার হয়, এবং তারপরে আমরা শর্টকাট মেথড দিয়ে কিভাবে কোশ্চেনগুলো সলভ করা যায় সেটা আমরা চেষ্টা করব। তাহলে দেখো এবারে যে অঙ্কটা আমরা করব, অঙ্কটায় কি বলা আছে, তাহলে চলো এবারে কিছু অঙ্ক করা যাক। আমরা একদম সহজ অঙ্ক থেকে শুরু করব এবং স্টেপ বাই স্টেপ কঠিন অঙ্কের দিকে যাব, যাতে তোমাদের কনসেপ্টটা টোটালি ডেভেলপ হয় এবং তোমরা নিজে থেকে কোশ্চেন সলভ করতে পারো। দেখো এটা কখনো ভেবো না যে কম্পিটিটিভ এক্সামে যে কোশ্চেনগুলো আসবে সেগুলো তোমার আগে থেকে জানা। বিশেষ করে অঙ্কে তোমাকে যে কোনো ধরনের কোশ্চেন দিতে পারে, যদি তোমার কনসেপ্ট ঠিক থাকে তাহলেই তুমি অঙ্কটা করতে পারবে। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো প্রথম কোশ্চেনটা কি বলা হয়েছে, কোনো ব্যক্তি একটি বস্তু 300 টাকায় ক্রয় করে 900 টাকায় সেটি বিক্রি করলো, লাভ বা ক্ষতি কত হলো? তাহলে দেখো এখানে ক্রয় মূল্য কত, 300 টাকায় ক্রয় করেছে, ক্রয় মূল্য ইকুয়ালস টু 300 রুপিস। দেখো আমি প্রথমে, যেহেতু তোমরা প্রথম করছো যার জন্য আমি প্রত্যেকটা স্টেপ লিখে লিখে দেখাচ্ছি, কিন্তু কম্পিটিটিভ এক্সামে তোমাদের এগুলো লিখে লিখে করতে হবে না, জাস্ট সিম্পল ক্যালকুলেশন করে নিলে হয়ে যাবে। তাহলে বিক্রয় মূল্য কত বলা হচ্ছে, বিক্রয় মূল্য ইকুয়ালস টু 900 রুপিস। তাহলে এখানে দেখো বিক্রয় মূল্য গ্রেটার দেন ক্রয় মূল্য। তাহলে এখানে কি হয়েছে না, এখানে লাভ হয়েছে, লাভ অথবা প্রফিট অথবা গেইন হয়েছে, লাভ অথবা প্রফিট অথবা গেইন হয়েছে। তাহলে লাভ কত হবে, লাভ ফর্মুলা যেটা প্রথমে বলেছিলাম, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত 900, ক্রয় মূল্য কত 300, তাহলে তোমার লাভটা কত হচ্ছে 600 রুপিস। তাহলে দেখো এটা তুমি এক লাইনে করে ফেলতে পারো, কিন্তু যেহেতু তোমরা প্রথমবার করছো যার জন্য আমি এটা দেখালাম তোমাদেরকে স্টেপ বাই স্টেপ। দেখো তারপরের কোশ্চেনটা কি বলা আছে না, আবির একটি গাড়ি 5 লাখ টাকায় ক্রয় করে সেটি 4 লাখ টাকায় বিক্রি করলো, লাভ বা ক্ষতি কত হলো? তাহলে আবির একটি গাড়ি, তাহলে এখানে ক্রয় মূল্য কত 5 লাখ টাকা, ক্রয় মূল্য হচ্ছে 5 লাখ টাকায় ক্রয় করে সেটি 4 লাখ টাকায় বিক্রি করলো, বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য হচ্ছে তোমার 4 লাখ। ওকে, তাহলে এখানে দেখো বিক্রয় মূল্য লেস দেন ক্রয় মূল্য, মানে ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের থেকে বেশি, তাহলে অবশ্যই কি হচ্ছে না, ক্ষতি হচ্ছে, ক্ষতি অর লস হচ্ছে। তাহলে কতটা ক্ষতি হচ্ছে, ক্ষতি ইকুয়ালস টু ক্রয় মূল্য, এই সূত্র আমরা পড়ে এসেছি, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ক্রয় মূল্য কত 5 মাইনাস বিক্রয় মূল্য কত 4 লাখ ইকুয়ালস টু 1 লাখ।
তাহলে 1 লাখ রুপিস তোমার ক্ষতি হচ্ছে। তাহলে দেখো এই যে দুটো অঙ্ক করলাম, সেই দুটো অঙ্ক থেকে আমরা কি শিখলাম না, লাভ অথবা ক্ষতি কিভাবে বের করতে হয়। এবারে নেক্সট যে দুটো অঙ্ক করব সেখানে আমরা কি দেখব না, লাভের পার্সেন্টেজ কিভাবে বের করতে হয়, ক্ষতির পার্সেন্টেজ কিভাবে বের করতে হয়। তো চলো অঙ্ক দুটো আমি লিখে ফেলি। না, একজন ব্যক্তি একটা খেলনা 50 টাকায় ক্রয় করে সেটিকে 75 টাকায় বিক্রি করলো, তার লাভের পার্সেন্টেজ কত বা শতকরা লাভের হার কত। তাহলে আমি আরও একবার পড়ছি অঙ্কটা। একজন ব্যক্তি একটি খেলনা 50 টাকায় ক্রয় করে সেটিকে 75 টাকায় বিক্রি করলো, তার লাভের পার্সেন্টেজ কত। ঠিক আছে, তাহলে অঙ্কটা কীভাবে করব, এখানে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য ইকুয়ালস টু 50 রুপিস আর 50 টাকা। বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য হচ্ছে তোমার 75 টাকা বা 75 রুপিস। তাহলে এখানে দেখো বিক্রয় মূল্য গ্রেটার দেন ক্রয় মূল্য, তাহলে অবশ্যই তোমার এখানে লাভ হয়েছে। তাহলে লাভ ইকুয়ালস টু কত, লাভ ইকুয়ালস টু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত 75 মাইনাস 50, ক্রয় মূল্য হচ্ছে 50 মানে 25 রুপিস। তাহলে লাভের পার্সেন্টেজ কত, লাভের পার্সেন্টেজ ইকুয়ালস টু লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100% ইকুয়ালস টু লাভ ইকুয়ালস টু কত 25 বাই ক্রয় মূল্য কত 50 ইন্টু 100%। তাহলে 50 দুগুণে 200, 25 ইন্টু 2 50, তাহলে তার লাভের পার্সেন্টেজ হচ্ছে 50%। এখানে আবার একটা জিনিস আমি বলছি যে লাভের পার্সেন্টেজ অথবা ক্ষতির পার্সেন্টেজ সবসময় ক্রয় মূল্যের সাপেক্ষে ক্যালকুলেশন করতে হয়, যদি না তোমার কোশ্চেনে স্পেসিফাই করা থাকে। ওকে, ঠিক আছে। তো চলো এবারে ক্ষতির পার্সেন্টেজের উপরে একটা অঙ্ক করি। তবে দেখো এখানে কোশ্চেনটা কি বলেছে না, একজন ব্যক্তি একটি সাইকেল 450 টাকায় ক্রয় করলো, কিন্তু কিছু কারণবশত তাকে সাইকেলটি 350 টাকায় বিক্রি করে দিতে হলো, তাহলে কত পার্সেন্টেজ ক্ষতি হলো। দেখো অঙ্কটা একই রকমের হবে। তাহলে দেখো ক্রয় মূল্য কত বলা হয়েছে, ক্রয় মূল্য হচ্ছে তোমার 450 টাকা। বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য হচ্ছে 350 টাকা। তাহলে এখানে বিক্রয় মূল্য লেস দেন ক্রয় মূল্য, মানে এটা কি হচ্ছে না ক্ষতি হচ্ছে। তাহলে ক্ষতি ইকুয়ালস টু কত, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ক্রয় মূল্য কত এখানে 450 টাকা মাইনাস বিক্রয় মূল্য কত 350, তাহলে ক্ষতি ইকুয়ালস টু কত 100। তাহলে ক্ষতির পার্সেন্টেজ কত, ক্ষতি ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100%। তাহলে ক্ষতি ইকুয়ালস টু কত এখানে 100, ক্রয় মূল্য কত 450 ইন্টু 100%। 0 0 কাটলো, 5 দুগুণে 10, 5 9 45, তাহলে 200/9% मीन्स 200 के 9 से डिवाइड करो, 9 दुगुने 18, 2 0 9 दुगुने 18 2 मीन्स 22 2/9%। ওকে, তাহলে তার 22.2 ক্ষতি হলো। ওকে, তো চলো এবারে নেক্সট অঙ্কে যাওয়া যাক। 20%।
তাহলে দেখো কোশ্চেনটা কি বলা হয়েছে না, বিক্রয় মূল্য কত হবে যখন ক্রয় মূল্য হয় 80 টাকা এবং লাভের পার্সেন্টেজ হয় 20%। দেখো আমাদের হাতে সূত্র আছে, যেটাকে আমি দুটো ইম্পর্টেন্ট সূত্র তোমাকে বলেছি। তাহলে যখন লাভ হচ্ছে তখন লাভের সময় কি না, বিক্রয় মূল্য ইকুয়ালস টু ক্রয় মূল্য প্লাস ক্রয় মূল্য ইন্টু লাভের পার্সেন্টেজ। তাহলে ক্রয় মূল্য কত, 80 টাকা প্লাস ক্রয় মূল্য 80 ইন্টু 20% মানে 20/100। ওকে, তাহলে এখান থেকে 80 কমন নিয়ে নাও, 1 প্লাস 20/100। ওকে, তো 80 ইন্টু 120/100, তো 20 5 100, 20 6 120, 5 1 5, 3 0 5 6 30, তাহলে 6 6 36 6 হাতে থাকলো 3, 6 1 6 3 9, তাহলে 96 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত হবে না, 96 টাকা। মানে যদি ক্রয় মূল্য 80 টাকা হয় এবং সে 20% লাভে বিক্রি করে, তাহলে তোমার বিক্রয় মূল্য কত হবে না, 96 টাকা। ওকে, দেখো এই সূত্রটারও অ্যাপ্লিকেশন হয়ে গেল বিক্রয় মূল্য লাভের ক্ষেত্রে। বিক্রয় মূল্য ইকুয়ালস টু ক্রয় মূল্য প্লাস ক্রয় মূল্য ইন্টু লাভের পার্সেন্টেজ। নেক্সট কোশ্চেনে চলে আসো। নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে না, বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য কত হবে হবে যদি কোনো বস্তু 80 টাকায় ক্রয় করে 20% ক্ষতিতে বিক্রয় করা হয়, ক্ষতিতে বিক্রয় করা হয়। তাহলে দেখো অঙ্কটাকে জাস্ট উল্টে দিলাম, যে বিক্রয় মূল্য কত হবে যখন যদি কোনো বস্তু 80 টাকায় ক্রয় করে 20% ক্ষতিতে বিক্রয় করা হয়। তাহলে যেহেতু এখানে ক্ষতি হয়েছে, তাহলে বিক্রয় মূল্য ইকুয়ালস টু কি, আমাদের যে সূত্রটা ছিল বিক্রয় মূল্য ইকুয়ালস টু কি না, ক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ইন্টু ক্ষতি পার্সেন্টেজ। তাহলে ক্রয় মূল্য ইকুয়ালস টু কত, এখানে 80 মাইনাস ক্রয় মূল্য 80 ইন্টু ক্ষতি পার্সেন্টেজ 20%, মানে 20/100। তাহলে এখান থেকে 80 কমন নিয়ে নাও, 1 মাইনাস 20/100, তাহলে কি পড়ে থাকলো, 80 ইন্টু 100 মাইনাস 20 মানে 80/100, তাহলে 0 0 0 0 কাটলো, মানে 64 রুপিস। তাহলে যদি কোনো বস্তু 80 টাকায় ক্রয় করে তাকে 64 টাকায় বিক্রি করা হয়, তাহলে তোমার 20% ক্ষতি হয়। ওকে, নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে না, ক্রয় মূল্য কত হবে যদি কোনো বস্তু 40 টাকায় বিক্রি করা হয়, তাতে 15% লাভ হয়। মানেটা কি না, একটা বস্তুকে 40 টাকায় বিক্রি করলে দেখা যায় সেখানে 15% লাভ হচ্ছে, তাহলে বস্তুটার ক্রয় মূল্য কত সেটা তোমাকে বের করতে হবে। তাহলে আমাদের ফর্মুলা কি ছিল না, যখন তোমার লাভ হচ্ছে, লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য ইকুয়ালস টু কত, বিক্রয় মূল্য ইকুয়ালস টু ক্রয় মূল্য প্লাস ক্রয় মূল্য ইন্টু 15% ইন্টু লাভের পার্সেন্ট। ওকে, তাহলে
আমাকে ক্রয় মূল্য কত বের করতে বলেছে, তাহলে বিক্রয় মূল্য ইকুয়ালস টু ক্রয় মূল্য, এখান থেকে কমন নিয়ে নাও 1 প্লাস লাভের পার্সেন্টেজ। ওকে, আর বিক্রয় মূল্য কত ছিল 40 টাকা ইকুয়ালস টু ক্রয় মূল্য 1 প্লাস লাভ কত হয় 15% লাভ হয়, মানে লাভের পার্সেন্টেজ মানে 15/100 और 40 इक्वल्स टू क्रय मूल्य इंटू 100 प्लस 15 115 डिवाइडेड बाई 100 और क्रय मूल्य इक्वल्स टू 40 इंटू 100 डिवाइडेड बाई 115। ओके, जस्ट उल्टे दिलाम, তাহলে কত হচ্ছে 5 দুগুণে 10, 15, 5 3 15, 5 20তে মানে 40 ইন্টু 20 800 ডিভাইডেড বাই 23। তাহলে 800কে 23 দিয়ে যদি ভাগ করো 3 9 69, 10 থেকে 1 বাদ দিলে 10 থেকে 9 বাদ দিলে 1 1 0, তারপরে 23 6 4 3 4 12 2 হাতে থাকলো 1, 4 দুগুণে 8 একে 9 92, 10 থেকে 2 বাদ দিলে 8 10 হয়ে গেল, 11 থেকে 10 বাদ দিলে 1 18, পয়েন্ট দিলাম 0 এলো। তাহলে এটা যদি করো তাহলে 34.78 আসছে, মানে 34.78 হচ্ছে তোমার জিনিসটার ক্রয় মূল্য হবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাক। তাহলে আমরা কি পড়লাম এত সময় পর্যন্ত? না, ক্রয় মূল্য কাকে বলে, বিক্রয় মূল্য কাকে বলে, ওভারহেড কাকে বলে। যদি তোমার লাভ হয় তাহলে তোমার বিক্রয় মূল্য ক্রয় মূল্যের থেকে বেশি হয় তাহলে তোমার হবে লাভ। তখন লাভ ইকুয়ালস টু কী হবে না, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। যদি তোমার বিক্রয় মূল্য ক্রয় মূল্যর থেকে কম হয় তাহলে তোমার হবে ক্ষতি, এবং তাহলে ক্ষতি ইকুয়ালস টু কী না, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ওকে, তো লাভের পার্সেন্টেজ ইকুয়ালস টু লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100%, ক্ষতির পার্সেন্টেজ ইকুয়ালস টু ক্ষতি ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100%। লাভ এবং ক্ষতি সবসময় ক্রয় মূল্যের সাপেক্ষে বিচার করা হয়। আর দুটো ফর্মুলা কী ছিল না, লাভ যদি হয় তাহলে কি হবে না, বিক্রয় মূল্য ইকুয়ালস টু ক্রয় মূল্য প্লাস ক্রয় মূল্য ইন্টু লাভের পার্সেন্টেজ। যদি ক্ষতি হয় তাহলে ফর্মুলাটা কী হবে না, ক্ষতি ইকুয়ালস টু বিক্রয় মূল্য ইকুয়ালস টু ক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ইন্টু ক্ষতির পার্সেন্টেজ। ঠিক আছে, আর যদি কোনো বস্তু যদি বলা হয়ে থাকে যে কোনো বস্তু 45% লাভে বিক্রি করা হয়েছে তাহলে তোমার বিক্রয় মূল্য ইকুয়ালস টু কী হবে না, 145% ইন্টু তোমার ক্রয় মূল্য। আর যদি তোমার কোনো বস্তু তোমার 25% ক্ষতিতে বিক্রি করা হয়ে থাকে তাহলে বিক্রয় মূল্য কী হবে না, 75% অফ ক্রয় মূল্য। ঠিক আছে, এবারে এই ফর্মুলাগুলোকে ইউজ করে কীভাবে অঙ্ক করতে হয় সেটা আমরা দেখলাম। আমরা 5খানা অঙ্ক, অলরেডি 5খানা নয় 6খানা অঙ্ক টোটাল করে ফেললাম। ঠিক আছে, এর পরের ক্লাসে আমরা আরও হার্ডার অঙ্কে, আজকে যে অঙ্কগুলো করলাম সেগুলো খুব সোজা অঙ্ক, জাস্ট কীভাবে সূত্রগুলোর অ্যাপ্লিকেশান করতে হয় সেটা শেখালাম। এর পরের ক্লাসে যেটা যাব আরও হার্ডার অঙ্কের দিকে যাব। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাক। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।